যে আপনাদের যেটা করতে হবে, আজকে আমি ৩০টা vocabulary আপনাদেরকে হোমওয়ার্ক দিব। সেটা হচ্ছে এখান থেকে দেখেন শুরু হয়েছে। কনসিভ চিন্তা করা বা কল্পনা করা। আ ভিগারাস হচ্ছে আপনার জোরালো বা প্রাণবন্ত। ইকোনমিক হচ্ছে আপনার অর্থনৈতিক। গ্রোথ হচ্ছে আপনার বৃদ্ধি। এফিশিয়েন্ট মানে দক্ষ বা কার্যকর। অ সবকিছু আসলে মোটামুটি আমরা জানি। তো এর ভিতরে যদি কিছু অজানা থাকে আপনারা একটু দেখে নিয়েন। আচ্ছা, এরপরে দেখেন যে আমাদের এইখানে যেই বিষয়গুলো আছে। ওকে, তো এখানে দেখেন যে কিছু অনুবাদ আছে। এই অনুবাদগুলো একটু পড়ে নিবেন বাসায়। দেখেন যে অনুবাদগুলো হচ্ছে আগে ইংলিশটা পড়বেন, তারপর হচ্ছে বাংলাটা পড়বেন। তারপরে আপনি মিলানোর চেষ্টা করবেন যে কোন অর্থ কিসের সঙ্গে যাচ্ছে। তাহলে দেখবেন যে ট্রান্সলেশন বা অনুবাদে একটু আপনার দক্ষ হবেন। ঠিক আছে? আচ্ছা, কারণ স্টেটমেন্ট পড়ার জন্য আসলে অনুবাদগুলো খুব গুরুত্বপূর্ণ হয়। তো এগুলো ১০টা কাজ দিলাম। তার মানে আপনারা ৩০টা vocabulary এবং ১০টা অনুবাদ। এটা অবশ্যই করবেন আবারও। দেন হচ্ছে আমরা একটু রিলেটিভ ক্লোজটা দেখবো আজকে, গ্রামারের অংশ, বেসিক যেই গ্রামারের অংশটা দেখবো। তারপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে একটা লিস্ট অফ হেডিংস। ওকে, সো লিস্ট অফ হেডিংস কিভাবে মিলাইতে হয়, রিডিং এর একটা ওয়ান অফ দ্য মোস্ট হার্ডেস্ট পার্ট। সো লিস্ট অফ হেডিংস এটা আমরা ওয়ান বাই ওয়ান দেখবো। আচ্ছা, তাহলে রিলেটিভ ক্লোজটা কি সেটা একটু দেখে নিই। তো ১ নাম্বার দেখেন যে রিলেটিভ ক্লোজ হচ্ছে আপনার ২ টা বিষয়কে কানেক্ট করে। তো রিলেটিভ মনে করেন যে আপনার হু দিয়ে কানেক্ট করা হয়, হুইজ দিয়ে কানেক্ট করা হয়, একটা বাক্যের ভিতর দ্যাট থাকে, তাই না? ওইগুলো হচ্ছে আপনার রিলেটিভ ক্লোজ। দেখেন এখানে বলা হচ্ছে রিলেটিভ ক্লোজ বা মূল নাউন বা প্রোনাউনের পরে বসে। তাহলে রিলেটিভ ক্লোজটা কখন বসে? মূল নাউন বা প্রোনাউনের পরে বসে। তোমার দ্য বয় হু ইজ ওয়ারিং এ রেড শার্ট ইজ মাই কাজিন। তাহলে দ্য বয়, এখানে দ্য বয়টা কি মূল নাউন, তাই না? বয় ওই বালকটি, হু যে কি না, তাই না? তাহলে হু ইজ ওয়ারিং দ্য রেড শার্ট, সেই ছেলেটি বিস্তারিতভাবে কি ব্যাখ্যা করছে। সেই ছেলেটিকে মানে এই ছেলেটাকে কি করা হচ্ছে, এরপরে এই রিলেটিভ ক্লোজটা দিয়ে বিস্তারিত ব্যাখ্যা করা হচ্ছে। তাহলে মূল বিষয় হচ্ছে দ্য বয়। ওকে, তো রিলেটিভ ক্লোজের পর রিলেটিভ ক্লোজ মূল নাউন বা প্রোনাউনের পরে বসে। আচ্ছা, ২ নাম্বার হচ্ছে হু, মানুষের ক্ষেত্রে হবে হু। হুইচ হবে বস্তু বা প্রাণীর ক্ষেত্রে। দ্যাট হচ্ছে উভয়ের ক্ষেত্রে বসতে পারে, মানুষ অথবা বস্তু বা প্রাণীর ক্ষেত্রে দ্যাট বসতে পারে। আচ্ছা, তাহলে দ্য গার্ল হু সিংস ইজ ট্যালেন্টেড, তাহলে গার্ল যে ট্যালেন্টেড সেটা বোঝানো হচ্ছে। তারপরে দেখেন যে দ্য বুক হুইচ, তাহলে দ্য গার্লের সঙ্গে হু ব্যবহার করা হয়েছে, বুকের সঙ্গে এটা যেহেতু বস্তুবাচক এর জন্য হুইচ ব্যবহার করা হয়েছে। দ্য বুক হুইচ আই বট ইজ অ্যামেজিং, তাহলে বুকটা কি অ্যামেজিং, তাহলে মূল বিষয় হলো বুকটা অ্যামেজিং। আচ্ছা, তো এগুলো বোঝার চেষ্টা করবেন যে কোনটা অ্যামেজিং, বুকটা অ্যামেজিং এর কথা বলছে। আচ্ছা, এরপরে দেখেন যে দ্য কার দ্যাট হি ড্রাইভস ইজ নিউ, তাহলে সে যেটা ড্রাইভ করে সেটা কারটা নতুন, তা নতুন গাড়ি, এটা হচ্ছে আপনার মূল তথ্য। ওকে, এরপরে দেখেন যে দ্যাট কখনো প্রিপোজিশনের পরে বসে না। দ্যাট কি হয় না, কখনো প্রিপোজিশনের পরে বসে না। যেমন দ্য চেয়ার অন দ্যাট, তাহলে কি হচ্ছে এটা রং। দ্য চেয়ার অন দ্যাট, তাহলে অনের পরে কি হচ্ছে দ্যাট বসেছে, তার মানে এটা কিন্তু ভুল। তাহলে আমাদের কি বলতে হবে, দ্য চেয়ার অন হুইচ আই স্যাট ওয়াজ ব্রোকেন, দ্য চেয়ার অন দ্যাট আই স্যাট ওয়াজ ব্রোকেন, এটা ভুল হবে। সঠিক হবে কোনটা, দ্য চেয়ার অন হুইচ আই স্যাট মানে বসেছিলাম সেটা কি হয়েছিল, ভেঙে গিয়েছিল। তাই প্রিপোজিশনের পরে দ্যাট বসে না, বরং হুইচ অথবা হুম বসতে পারে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন যে পার্সন এর জন্য হুম, অবজেক্টের জন্য হু। তাহলে পার্সনের জন্য হুম হলো অবজেক্ট, অবজেক্ট হিসেবে বসে, আর হু হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে।
যেমন দ্য ম্যান হুম আই মেট ওয়াজ কাইন্ড, তাহলে এখানে কি বলা হচ্ছে, দ্য ম্যান যাকে আমি সাক্ষাৎ করেছিলাম বা যার সঙ্গে আমি সাক্ষাৎ করেছিলাম সে খুব দয়ালু বা কাইন্ড। আর এখানে বলা হচ্ছে দ্য ম্যান হু মেট মি ওয়াজ কাইন্ড, দ্য ম্যান যে আমার সঙ্গে মিট করেছিল সে কাইন্ড। তো দ্য ম্যান এখানে সাবজেক্ট হিসেবে বসছে, আর এখানে দ্য ম্যানটাকে অবজেক্ট হিসেবে বসানো হচ্ছে। ঠিক আছে, তাহলে যদি সেই মানুষটা কাজ করছে তাহলে হু বসবে, আর যদি কাজটা তার উপরে করা হচ্ছে তাকে হুম বসবে। ঠিক আছে, এরপরে দেখেন যে রেস্ট্রিকশন আর রেস্ট্রিকটিভ ক্লোজ আছে আপনার নো কমা ভার্সেস নন রেস্ট্রিকটিভ ক্লোজ মানে উইথ কমা। তাহলে নো কমাকে কি বলা হয়, রেস্ট্রিকটিভ ক্লোজ, আর নন রেস্ট্রিকটিভ ক্লোজ হচ্ছে উইথ কমা থাকবে। তাহলে দুইটা একটু মনে রাখবেন। তো স্টুডেন্টস হু স্টাডি হার্ড সাকসিড, তাহলে স্টুডেন্ট যারা কিনা স্টাডি করে তারা কি হয়, সাফল্য লাভ করে। তার মানে এটা কি, এটা আসলে নো কমা রেস্ট্রিকটিভ ক্লোজ আমরা এটা বলতে পারি। আর যদি এখানে বলছি মাই ব্রাদার তারপর দেখেন কমা বলেছে, তারপরে হু লিভস ইন লন্ডন, আবার কমা দিয়ে বলেছে যে ইজ অ্যান আর্টিস্ট। তাহলে এখানে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কমার মাধ্যমে। মাই ব্রাদার, এই ব্রাদারটা কোথায় বাস করে সেটা বললো লন্ডনে, এবং মাই ব্রাদারটা কি আর্টিস্ট, মানে দুইটা তথ্য এখানে দিল। তাহলে মাই ব্রাদার কি কি, সে লন্ডনে থাকে আর আর্টিস্ট। তাহলে দুইটা এইভাবে তথ্য দেওয়া হলো, মাই ব্রাদার কমা হু লিভস ইন লন্ডন ইজ অ্যান আর্টিস্ট। তাহলে আপনি যদি এভাবে পড়েন যে, যদি না থেমে পড়েন যে লন্ডন ইজ অ্যান আর্টিস্ট, এভাবে হবে না। ভেবে ভেবে বুঝতে হবে যে আপনার মাই ব্রাদার হু লিভস ইন লন্ডন। ঠিক আছে, তার মানে মাই ব্রাদার নিয়ে দুইটা তথ্য দিচ্ছে, হু লিভস ইন লন্ডন আর ইজ অ্যান আর্টিস্ট। তারপর দেখেন দরকার হলে কমা দিবে না, অতিরিক্ত হলে কমা দিতে হবে। দরকারি হলে কমা দিবে না, আর অতিরিক্ত হলে কি হবে, কমা দিবে। এরপরে দেখেন যে রুল 6 হচ্ছে আমাদের প্রিপোজিশনের পর যদি অবজেক্ট প্রোনাউন হয় তাহলে হুম বা হুইচ আগে বসে। তো প্রিপোজিশনের অবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে কি হবে, হুম অথবা হুইচ আগে বসবে। যেমন দ্য ওম্যান টু হুম আই ওয়াজ স্পিকিং ইজ মাই আন্ট। তো দ্য ওম্যান কি, যার সঙ্গে আমি কথা বলছিলাম সে আমার কি হয়, আন্ট হয়। তারপর বলছে দ্য টপিক অ্যাবাউট হুইচ উই টকড ওয়াজ সিরিয়াস, যে টপিকে আমরা কথা বলছি সেটা কিন্তু সিরিয়াস ছিল। ঠিক আছে, তার মানে প্রিপোজিশনের পর দেখেন যদি অবজেক্ট কি হিসেবে হচ্ছে, প্রোনাউন হিসেবে হচ্ছে। প্রিপোজিশন কোনটা এখানে দেখেন আপনার, এই যে প্রিপোজিশন, তাহলে হুম আই ওয়াজ স্পিকিং ইজ মাই আন্ট। তারপরে এখানে বলছে যে আপনার দ্য টপিক অ্যাবাউট হুইচ উই টকড ওয়াজ সিরিয়াস। তাহলে দেখেন প্রোনাউনের আগে কি বসতেছে আপনাদের, এগুলো বসতেছে। ঠিক আছে, এরপরে দেখেন যে রিলেটিভ প্রোনাউন বাদ দেওয়া যায়, যেমন যদি সেটা অবজেক্ট হয় তাহলে দ্য বুক দ্যাট দ্যাট আই রিড ওয়াজ ইন্টারেস্টিং। তারপর বলছে দ্য গার্ল হুম উই মেট ওয়াজ ফ্রেন্ডলি। রিলেটিভ প্রোনাউন বাদ দেওয়া যায় যদি সেটা অবজেক্ট হয়। তাহলে আমরা এখানে দ্যাট না দিলেও কিন্তু হবে, দ্য বুক আই রেড, দ্য গার্ল উই মেট। তো এখানে দ্যাট না দিলেও চলবে, এখানে হুম না দিলেও চলবে। রিলেটিভ প্রোনাউন বাদ দেওয়া যায় যদি অবজেক্ট হয়। ঠিক আছে, তো অবজেক্ট হলে অবশ্যই আপনারা কি করবেন, এগুলো বাদ দিতে পারেন। আচ্ছা, এরপর দেখেন যে রিলেটিভ ক্লোজ কখনো পুরো বাক্যকে মডিফাই করতে পারে, যেমন হি পাস দ্য এক্সাম হুইচ সারপ্রাইজড এভরিওয়ান। তাহলে রিলেটিভ ক্লোজটা কি করছে, পুরো বাক্যটাকে মডিফাই করতেছে, যে হি পাস দ্য এক্সাম, এই পাস করার মাধ্যমে কিন্তু সবাই কি হয়েছে, সারপ্রাইজড হয়েছে। তাহলে হুইচ সারপ্রাইজড এভরিওয়ান অংশটা পুরো
প্রথম ক্লোজটাকে মডিফাই করেছে, ঠিক আছে? তাহলে এই ক্লোজটার জন্য কি হয়েছে যে এটা পুরোটা কি হচ্ছে, মডিফাই হচ্ছে। এরপরে দেখেন যে হোয়ার, হোয়েন, হোয়াই, সময়, স্থান, কারণ বোঝাতে রিলেটিভ অ্যাডভার্ব। যেমন দ্য হাউস হোয়ার আই ওয়াজ বর্ন is now a museum. The day when we met was special. The reason why he left is still unknown. তাহলে সময়, স্থান, কারণ বোঝাতে কি হচ্ছে, রিলেটিভ অ্যাডভার্ব আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? হোয়ার, হোয়েন, হোয়াই এগুলো ব্যবহার করতে পারি। হোয়ার, হোয়েন, হোয়াই এগুলো সময়, স্থান, কারণ বোঝাতে আমরা এই তিনটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে দেখেন যে হুজ, হুজ হচ্ছে পজিশন, অধিকার বোঝায়। যেমন দ্য গার্ল হুজ ফোন র্যাং ইজ মাই ফ্রেন্ড। দ্য গার্ল হুজ ফোন র্যাং ইজ মাই ফ্রেন্ড। তাহলে হুজ দিয়ে কি বোঝাচ্ছে, পজিশন বোঝাচ্ছে। তাহলে হুজ মানে কার, পজিশন বোঝায়। যেমন হিউম্যান বা সামটাইমস নন হিউম্যানের জন্য। তাহলে তাহলে গার্ল হুজ মানে যার ফোনটা র্যাং হচ্ছে সে আমার বন্ধু, ফ্রেন্ড। তাহলে হুজ দিয়ে কি হচ্ছে, অধিকার বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন যে এগুলো একটু দেখে নিবেন আরেকবার, তাহলে ক্লিয়ার হবেন। এরপরে হচ্ছে আমরা একটা লিস্ট অফ হেডিংস করব। তো দেখেন লিস্ট অফ হেডিংস কি, লিস্ট অফ হেডিংস হচ্ছে আপনার অনেকগুলো, দেখেন আপনাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে। সাপোজ এ হলো একটা প্যারা, বি একটা প্যারা, সি একটা অনুচ্ছেদ প্যারা, ডি, ই এরকম একটা প্যারা দেওয়া আছে, জি পর্যন্ত আছে, ঠিক আছে? তাহলে এই কয়টা প্যারা থেকে আপনাকে বাছাই করতে হবে যে হেডিংসগুলো কোনটার সঙ্গে ম্যাচ করে। হেডিংস বলতে এই যে এখানে বলা হচ্ছে লিস্ট অফ হেডিংস। তো হেডিংসগুলো আপনার বক্সের ভিতরে দেওয়া থাকবে। তো হেডিংস বলতে কি, অনেকগুলো শিরোনাম দেওয়া আছে, ঠিক আছে? এটা একটা শিরোনাম, এটা একটা শিরোনাম, এটা একটা শিরোনাম। তো প্রত্যেকটা শিরোনাম আছে প্রায় কয়টা, আপনার 10টা শিরোনাম দেওয়া আছে বা হেডিংস দেওয়া আছে। তাহলে আপনাকে বের করতে হবে যে কোন প্যারাতে আসলে কোন শিরোনামটা বসবে, ওটার সঙ্গে আপনাকে ম্যাচ করতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো রোমান সংখ্যা দিয়ে দেওয়া আছে, 10টা দিয়েছে, আর আমাদের প্যারা দিয়েছে মাত্র জি পর্যন্ত। তাহলে ই, এ, বি, সি, ডি, ই, এফ, জি, তার মানে কয়টা, 60টা আপনার হচ্ছে প্যারা দিয়েছে। আর হেডিংস দিয়েছে প্রায় 10টা। তার মানে অতিরিক্ত হেডিংস দেওয়া থাকবে সব সময়। অতিরিক্ত হেডিংস দেওয়া থাকে বিধায় অনেক সময় সমস্যা হয়। তো আসলে হেডিংসগুলো কি, হেডিংস হচ্ছে আপনার একটা প্যারাতে কি বলা হয়েছে, মূল তথ্যর উপর ভিত্তি করে এক একটা হেডিং দেওয়া আছে, ওইটা লুকানো আছে। ওই লুকানো বিষয়টা আপনাকে বের করতে হবে যে কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করে। তাহলে ওইভাবে আপনাকে অ্যান্সারগুলো বের করতে হবে লিস্ট অফ হেডিংস আকারে। তো যেমন আমরা যে পত্রিকা দেখি, পত্রিকাতে কি হয়, শিরোনাম দেওয়া থাকে না? তো শিরোনাম দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে ওই অনুচ্ছেদের ভেতরে কি আছে। বাট এটাকে আপনি ইংলিশে বুঝতে পারেন কিনা, প্যারাটা পড়ে আপনি হেডিংসটা মিলাইতে পারছেন কিনা, সেটা তারা চেক করবে, ঠিক আছে? যে আপনি কতটা রিলেট করতে পারেন। এর চেয়ে সহজ হেডিংস দেওয়া তারা একটু কঠিন করে দেয়। তো সেক্ষেত্রে ওইগুলো বের করার কিছু কৌশল আছে, সেগুলো আমরা একটু দেখে নিই। তাহলে 14 থেকে 20 পর্যন্ত আপনাকে সলভ করতে বলেছে। এখন আপনাকে এইভাবে অ্যান্সার লিখতে হবে। যদি 14 নাম্বার এ নাম্বার প্যারাগ্রাফ, ঠিক আছে? এ নাম্বার প্যারাগ্রাফের সঙ্গে যদি আপনার মিলে যায় এইটা, তাহলে আপনি এটা লিখে দিবেন ভি। আর যদি বি নাম্বার প্যারাগ্রাফ আপনি পড়লেন, পড়ার পরে আপনি এইটার সঙ্গে মিল হলো, তাহলে আপনি লিখে দিবেন ভি ডাবল আই। রোমান সংখ্যা এভাবে লিখে দিবেন, ঠিক আছে? ফর এক্সাম্পল বললাম। এভাবে আপনাকে ওই অ্যান্সার শিটে 14-15 জায়গায় এভাবে লিখতে হবে। এভাবে 20 পর্যন্ত আপনাকে করতে হবে। আচ্ছা, তাহলে লিস্ট অফ হেডিংসে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে কিছু নিয়ম আমরা এখানে ফলো করব। দেখেন কি কি নিয়ম, যে হুবহু শব্দ মিলে গেলে বুঝবেন ওটা ট্র্যাপ বা ফাঁদ, কিন্তু সাথে সিনোনিম থাকলে আবার ওইটাই অ্যান্সার হিসেবে হতে পারে। তাহলে লিস্ট অফ হেডিংসে আপনি দেখবেন যে আপনার অ্যান্সারগুলো হুবহু মিলে যাচ্ছে কিনা, ঠিক আছে?
লিস্ট অফ হেডিংসে আপনি দেখবেন যে আপনার অ্যান্সারগুলো হুবহু মিলে যাচ্ছে কিনা। যদি মনে করেন যে এটা তো হুবহু মিলে যাচ্ছে, আগে আসলে ওইটা আপনি হুবহু শব্দ পাবেন। এখান থেকে যেই তথ্যগুলো কিওয়ার্ড হিসেবে নিব, সেই তথ্যগুলো আমি প্যাসেজেও পেতে পারি। বাট সবসময় হুবহু শব্দ আসলে অ্যান্সার হিসেবে আগেই নিবেন না, ঠিক আছে? তখন আসলে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যে আমার তো ওয়ার্ডগুলো মিলে গেছে, তাহলে আর বাকিগুলো মিলছে কিনা এটা একটু দেখি। তো এইভাবে ভেবে চিন্তে তারপরে দিবেন, ঠিক আছে? কারণ অনেক সময় এই হুবহু শব্দ দেখে ট্র্যাপে ফেলতে পারে, ঠিক আছে? যে আপনার মনে হতে পারে ওটা অ্যান্সার, বাট অ্যান্সার অন্যটা, এরকম হতে পারে। কিন্তু সিনোনিম থাকলে আবার অবশ্যই আপনি ওটা অ্যান্সার হিসেবে নিয়ে নিবেন। আচ্ছা, ২ নাম্বার হচ্ছে প্যাসেজ ১ এবং ২ এর প্রথম ২-৩ লাইনে অ্যান্সার থাকে। তাহলে দেখবেন যে রিডিং এ ৩ টা প্যাসেজ আসে আপনাদের। প্যাসেজ ১, ২, ৩ এরকম ৩ টা প্যাসেজ আসে। ঠিক আছে? এই ৩ টা প্যাসেজে যদি আপনার প্যাসেজ 1 এর থেকে আপনি যদি লিস্ট অফ হেডিং সলভ করেন অথবা 2 থেকে সলভ করেন, তাহলে আপনি দেখবেন যে প্রথম ২-৩ লাইনে অ্যান্সার পাওয়া যাচ্ছে। আর যদি প্যাসেজ 3 থেকে লিস্ট অফ হেডিংস আসে, তাহলে শেষের ২-৩ লাইনে 80% অ্যান্সার থাকে। তো আজকে আমরা যেটা করব সেটা হলো প্যাসেজ 2, তার মানে প্রথম দিকেই আমরা অ্যান্সার পেতে পারি। এরপরে দেখেন যে প্রথমটা কখনো প্রথম হেডিংস হবে না। ৪ নাম্বার যে রুলসটার প্রথমটা কখনো প্রথম হেডিংস হবে না। বা আপনারা এই কাজটা করবেন না যে সেকশন ১ প্যারাগ্রাফের প্রথমটা আপনি কখনো আই নাম্বার দিবেন না। ঠিক একইভাবে বি নাম্বারটা আপনি কখনো ২ নাম্বার দিবেন না। আবার সি নাম্বারটা কখনো আপনি ৩ নাম্বার দিবেন না। ঠিক আছে? তার মানে যেই সিরিয়ালে থাকবে আপনি তখন সেই সিরিয়ালটাতে মানে দিবেন না। সিরিয়াল ভাবে দিবেন না। ঠিক আছে? ওটা হবেই না। মানে আপনি যখন প্যারাগ্রাফ এ পড়ছেন, তার মানে এই এ নাম্বার হেডিংসটা বাদ দিয়ে বাকিগুলো দেখতে পারেন। ঠিক আছে? আবার বি যখন করছেন তখন আপনি ২ নাম্বারটা বাদ দিয়ে বাকিগুলো আপনি দেখতে পারেন। ঠিক আছে? এভাবে করতে পারেন। আচ্ছা। এরপরে দেখেন যে এলিমিনেশন পদ্ধতি বা বাছাই পদ্ধতি, সব তে আমরা সবগুলো অ্যান্সার সঠিক করা যাবে। যেমন আমরা এলিমিনেশন পদ্ধতি ব্যবহার করব। মানে একটা করে বাদ দিব। সাপোজ আপনি ১ম এ তো সমস্ত হেডিংস পড়বেন। প্রশ্ন যখন পাবেন সমস্ত হেডিংস পড়ে আপনাকে কিওয়ার্ড দাগাতে হবে। এরপরে ওই কিওয়ার্ডগুলো যখন আপনার মাথায় থাকবে, এখন আপনি একটা পড়েন। এখন আপনি এ নাম্বার প্যারাগ্রাফটা পড়েন। পড়ে যদি আপনার মনে হয় যে এ নাম্বারের সঙ্গে তো একবারেই এটা যাচ্ছে না, তাহলে কেটে দেন। একেবারেই এটা যাচ্ছে না, কেটে দেন। একেবারেই যেটা যাচ্ছে না সব আপনি বাদ দেন। বাদ দিতে যেটার সঙ্গে মিলবে, তাহলে এটার সঙ্গে যদি মিলে তাহলে আপনি এটাই অ্যান্সার দিয়ে দেন। তার মানে একটা করে বাদ দেওয়া আপনাকে জানতে হবে যে আপনি এ নাম্বার প্যারাগ্রাফ পড়ে যতটুকু বুঝলেন ওর উপর ভিত্তি করে এটা তো আসলে আনএক্সপেক্টেড বেনিফিটের কোনো কথাই বলেনি, তাহলে কেটে দেন। তাহলে এটা তো আসলে নিউ প্রোডাক্টের কোনো কথাই বলেনি, কেটে দেন। বা পটেনশিয়াল কাস্টমার ডিভাইসে কোনো কথাই বলেনি, কেটে দেন। কেটে যেটা আসলে আপনার সঠিক মনে হবে বা একটু কাছাকাছি যাবে সেটা আপনি অ্যান্সার হিসেবে নিতে পারেন। এটা হচ্ছে আপনার এলিমিনেশন বা বাছাই পদ্ধতি। আচ্ছা, তারপর ৬ নাম্বার হচ্ছে যদি কিছুই বুঝতে না পারি পরেরটা করব, এতে করে ভুল কম হবে আর সময় বাঁচবে। তো একেবারে যদি কিছু বুঝতে না পারি, আমি সবই দেখলাম, কিওয়ার্ড দাগালাম, এ নাম্বার প্যারাগ্রাফও পড়লাম বা বি নাম্বার প্যারাগ্রাফও পড়লাম। প্যারাগ্রাফ পড়ার পরেও আমি একটার সঙ্গেও বেশি কনফিডেন্ট না যে একটাও ম্যাচ করছে না। তখন আপনি ওটা হয়তো একটু কঠিন যার কারণে পারছেন না। ওইটা আপনি পরবর্তীতে কমপ্লিট করবেন বা আপনি পরেরটা যান। পরেরটা হয়তো একটু ইজি হতে পারে। যেগুলো কঠিন আপনি সেগুলো হয়তো পরে আস্তে মিলে যাবে। কারণ তখন অনেক অপশন শর্ট হয়ে যাবে। ১ম দিকে তো অনেকগুলো অপশন, আপনার প্রায় ১০ টা হেডিংস, তারপরে ৬০ টা প্যারাগ্রাফ। তার মানে ১ম দিকের তুলনায় যখন আস্তে সলভ করবেন, যেগুলো কঠিন ওগুলো রেখে দেন। কারণ একটার পেছনে আপনার তো সর্বোচ্চ ২ মিনিট ব্যয় করা উচিত। এর বেশি সময় আপনার নেওয়া উচিত না। তো আপনি ৫-৬ মিনিট একটার পেছনে ব্যয় করবেন না। তাহলে দেখবেন যে পুরো রিডিংটাই আপনার এক্সামটাই নষ্ট হয়ে গেছে। ঠিক আছে? তো বেশি সময় ব্যয় করা যাবে না। না মিলাইতে পারলে পরে মিলাবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয়।
ওকে, তাহলে আমরা প্রথমে কি করব, আমাদের হচ্ছে একদম হেডিংসটা পড়ে নিই। হেডিংসটা কি বলেছে যে দ্য ডিসোনেটর প্রডিউসিং ক্লিন ওয়াটার। তো ডিসোনেটর কি, একটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস, এটা কি করে, প্রডিউস করে ক্লিন ওয়াটার, মানে পানি পরিষ্কার করে, একটা ফিল্টার জাতীয় হয়তো হতে পারে। যাই হোক, এখন এইটা নিয়ে আর কি তারা একটা প্যাসেজ লিখেছে, এই প্যাসেজ থেকে আমাকে অ্যান্সার করতে হবে। ওকে, তো হেডিংসটা একটু ভালো করে পড়ে নেবেন প্রথমত। তাহলে ১ নাম্বার হেডিংসে কি বলা হচ্ছে, গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন। তাহলে গেটিং মানে কি, পাওয়া, ফাইন্যান্স হলো অর্থ, কিসের জন্য, প্রোডাকশনের জন্য অর্থ। এখন আপনি এটাও মনে মনে প্রশ্ন করে রাখবেন যে, প্রশ্ন বলতে নিজেকে বুঝ দিয়ে রাখবেন যে যদি কোনো প্যারাতে আপনি দেখেন, যদি কোনো প্যারাতে আপনি দেখেন যে অর্থপ্রাপ্তির কোনো কথাবার্তা বলেছে, ঠিক আছে, অর্থপ্রাপ্তির কোনো কথাবার্তা বলেছে কোনো প্যারাতে, তাহলে সেই প্যারার সঙ্গে এটা ম্যাচ করবে। প্রোডাকশনের জন্য অর্থ পাওয়া বা প্রোডাকশনের উদ্দেশ্যে অর্থ পাওয়া, এরকম যদি কোনো তথ্য থাকে তাহলে আমরা সেই প্যারার সঙ্গে এটা ম্যাচ করব। কারণ এইখানে যদি আমি এইভাবে প্রশ্ন করে ভেঙে ভেঙে বুঝে নিই, তাহলে আমি আর আটকাবো না প্যাসেজে গিয়ে, ঠিক আছে। আর এইটাই যদি আমার কাছে ক্লিয়ার না থাকে, তাহলে আমি তো আটকে যাব, ঠিক আছে। এরপর দেখেন আনএক্সপেক্টেড বেনিফিট, অপ্রত্যাশিত সুবিধা, এগুলোর কি মিনিং আপনার অজানা, এগুলো জানেন। স্টেটমেন্ট আনএক্সপেক্টেড, এক্সপেক্টেড, এগুলো জানি না, জানি। বেনিফিট মানে কি জানি না, অবশ্যই জানি। তাহলে অপ্রত্যাশিত যদি কোনো সুবিধার কথা আপনি দেখতে পান কোনো প্যারাতে, তাহলে ওইটার জন্য আপনি এটা ম্যাচ করে দিবেন। এরপরে হচ্ছে ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট। তো ইনিশিয়াল মানে প্রাথমিক একটা কি হচ্ছে, ইন্সপিরেশন বা উদ্দীপনা বা মোটিভেশন পাওয়া নতুন প্রোডাক্টের প্রতি, ঠিক আছে, বা আগ্রহ জন্মানো। তাহলে নতুন প্রোডাক্টের প্রতি আগ্রহ জন্মানো, এই রকম যদি কোনো রিলেটেড কথা আপনি কোনো প্যারাতে পান বা উদাহরণ পান, উদাহরণ দিতে পারে, অথবা সরাসরি বলতে পারে, ঠিক আছে। তো সেইগুলো আপনাকে খেয়াল করতে হবে। এরপরে দেখেন দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স। পটেনশিয়াল কাস্টমার্স এটা আপনি দাগাবেন যে ফর দ্য ডিভাইস। তাহলে ডিভাইসের জন্য পটেনশিয়াল কাস্টমার মানে সম্ভাব্য ক্রেতাগণ কারা, যদি এটা কোনো প্যারাতে বলে যে এই ডিভাইসটা এই ব্যক্তিরা কেনে, বা এইগুলো, বা কোনো কাস্টমারের কথা তারা ইঙ্গিত দেয় বা উদাহরণ দিয়ে বলে, তখন আপনি কি করবেন, আপনি তখন চোখ বন্ধ করে ওইটার জন্য এটা দিয়ে দিবেন। এরপরে দেখেন যে হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভ। হোয়াট, হোয়াট মেক্স মানে কি, যা, হোয়াট মানে যা ডিভাইসটাকে ডিফারেন্ট করেছে। আচ্ছা, ডিফারেন্ট করেছে বলতে কি বোঝাচ্ছে, ডিফারেন্ট করেছে বলতে কি বোঝাচ্ছে, কেউ একজন বলেন তো। যা, এটার হয়তো কোনো ভালো বৈশিষ্ট্য আছে যেটা ওখানে নেই। অল্টারনেটিভ আর কি আ বলেছে, হ্যাঁ, অন্য এই কোনো ডিভাইসে যেটাতে অল্টারনেটিভ ডিফারেন্ট কি। কি আছে? কোন হ্যাঁ, জিনিসটা মেক করছে যে এই অল্টারনেটিভ, মানে এই ডিভাইসের হ্যাঁ, ফ্রম কোনো অল্টারনেটিভ একটা থেকে, হ্যাঁ, ফিচারের জন্য হয়তো বা অল্টারনেটিভ থেকে মানে এর অল্টারনেটিভ বলতে হচ্ছে যে অপশন থেকে, অন্য কোনো অপশন থেকে এই ডিভাইসটাকে আলাদা করেছে কোন জিনিসটা, বা যা যা করেছে। তো সেই যা বিষয়টা আমরা এটা জানি না কোন বিষয়টা, ঠিক আছে। বিকল্প কিছু। হ্যাঁ, সেটাই আমাকে বের করতে হবে। যদি আমি দেখি যে কোনো ইসে বলা হচ্ছে, কোনো প্যারাতে বলা হচ্ছে যে এই অমুক বিষয়টা ডিভাইসটাকে ইউনিক করেছে, আলাদা করেছে, ডিফারেন্ট করেছে। আমি এটাই জানতে চাচ্ছি যে ডিফারেন্ট বলতে আলাদা করেছে, বা বিষয়টাকে আরো অনন্য করেছে, বা বিষয়টাকে আরো ইমপ্রুভ করেছে, বা ডেভেলপ করেছে, বা একটু, হ্যাঁ, আলাদা করেছে, ভিন্ন করেছে, ঠিক আছে। তার মানে এই ডিফারেন্ট করেছে মানে আলাদা, ইউনিক, যদি কোনো স্বতন্ত্র বৈশিষ্ট্য পাই, কোনো একটা বিষয় তাকে আলাদা করেছে, তখন আমি এরকম কোনো তথ্য পেলে আমি সেই প্যারার সঙ্গে এটা দিব, ঠিক আছে। কারণ আমি আমার কথার সঙ্গে মিল রাখবো, এখানে যা বলতেছে আমি সেটাই হিসেবে খুঁজবো। এরপরে দেখেন ক্লিনিং ওয়াটার। ক্লিনিং মানে কি, পরিষ্কার করা, পানি। ফ্রম, ফ্রম মানে কি, থেকে, কোথা থেকে, এ রেঞ্জ অফ সোর্সেস,
তাহলে মূল কথা আপনি দাগান যে ক্লিনিং ওয়াটার, আপনি দাগাবেন ক্লিনিং ওয়াটার কোথা থেকে, রেঞ্জ অফ সোর্সেস। সোর্সেস মানে কি, একাধিক উৎস, এস আছে, তার মানে কি একাধিক উৎস থেকে পানি পরিষ্কারের কথা বলতেছে। তাহলে আমার কি বুঝে নেওয়া উচিত না, যদি কোনো প্যারাতে বলে যে একাধিক উৎস থেকে পানি পরিষ্কারের কথা, যদি তারা উদাহরণ দেয় বা এরকম যদি কোনো এক্সাম্পল দিয়ে রাখে, তাহলে আমার উচিত ওই প্যারার সঙ্গে এটা ম্যাচ করা। ঠিক আছে, আর প্রত্যেকটা দেখেন হেডিংস কিন্তু আলাদা আলাদা, তার মানে প্রত্যেকটা প্যারাটাও আলাদা হবে। তাহলে এই আলাদা কোন বিষয়গুলো আলাদা করতেছে সেগুলো আপনাকে কিওয়ার্ড দাগাতে হবে। এরপরে দেখেন যে ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিজ, ওভারকামিং মানে হলো বেরিয়ে আসা বা পরিত্রাণ পাওয়া। কোথা থেকে, প্রোডাকশন ডিফিকাল্টিজ। এখন দেখেন এখানে সব জায়গায় একটা বিষয় আমরা প্রোডাকশন পাচ্ছি, এই যে দেখেন এখানে একটা বলা হচ্ছে, একটু আগে পড়লাম আমরা যে প্রোডাকশন, প্রোডাকশন মানে উৎপাদনের কথা বলতেছে। এখন যে উৎপাদনের কথা কেন বলতেছে, কারণ এটা একটা ডিভাইস, এই জন্য উৎপাদনের কথা বলতেছে। আচ্ছা, ফিল্টার টাইপের হয়তো বা। হ্যাঁ ডিভাইস টাইপের। দেখেন তাহলে ওভারকামিং মানে কি, বেরিয়ে আসা বা পরিত্রাণ পাওয়া বা মুক্তি পাওয়া, কি থেকে, ডিফিকাল্টিস থেকে, মানে সমস্যা থেকে। তাহলে যদি কোনো প্যারাতে দেখেন যে প্রোডাকশনের কোনো সমস্যা থেকে তারা মুক্তি পেয়েছে বা পরিত্রাণ পেয়েছে বা ছাড় পেয়েছে, এরকম যদি কোনো বিষয় আমরা দেখি বা কোনো ইঙ্গিত পাই, তাহলে সেই প্যারার সঙ্গে আমি এটা ম্যাচ করব। সিম্পল। তারপরে কি আছে, প্রফিট নট দ্য প্রাইমারি গোল। এই পর্যন্ত আমরা প্রফিটের কোনো কথাই পাইনি, এই প্রথম পেলাম যে প্রফিট মানে মুনাফা বা লাভ্যাংশ। প্রফিট কখন হয়, একটা বস্তু যখন আমরা বিক্রি করি, বাজারে বিক্রি করে আমরা লাভ বা ইনকাম করতে পারি, যেটা হলো প্রফিট। স্টার্টিং এর ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল পেয়েছিলাম, এখন প্রফিট পেলাম। হ্যাঁ, তাহলে দেখেন যে প্রফিট নট দ্য প্রাইমারি গোল, প্রফিটটা মূল লক্ষ্য না। ঠিক আছে, প্রাইমারি গোল বা প্রধান লক্ষ্য বা প্রধান না বা প্রাথমিক লক্ষ্য না, বা তাদের প্রাথমিক লক্ষ্য বলতে প্রথম লক্ষ্য তাদের এটা না যে প্রফিটটা তারা করবে না। কেন, এই যে নট আছে, তাহলে প্রফিট নট দ্য প্রাইমারি গোল। সাপোজ আমি একটা কোম্পানি দিয়েছি, আমি বলতেছি যে প্রফিট ইজ নট আওয়ার প্রাইমারি গোল, তাহলে আমার এই কোম্পানিটার প্রফিটটা প্রথম লক্ষ্য বা প্রথম দিকের লক্ষ্য এটা হওয়া উচিত না বা না। তো সেটাই বলছে, যদি কোনো দেখেন, যদি কোনো প্যারাতে এরকম কিছু দেখেন যে প্রফিট তাদের মূল লক্ষ্য না বা প্রথম লক্ষ্য না, প্রাথমিক লক্ষ্য তাদের এটা না, এটা যদি কোনো মতো বুঝতে পারেন, তাহলে সেই প্যারার সঙ্গে এটা দিয়ে দিবেন। এরপরে দেখেন যে ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস। ওয়েলকাম মানে স্বাগতম জানানো হচ্ছে, ডিভাইসটাকে খুব সাদরে গ্রহণ করা হতে পারে, এরকম কোনো কিছু বিষয় বলতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি সেই প্যারার সঙ্গে এটা দিয়ে দিবেন। এরপর দেখেন দ্য নাম্বার অফ পিপল এফেক্টেড বাই ওয়াটার শর্টেজেস। নাম্বার অফ মানে বুঝতে হবে, নাম্বার অফ মানে একাধিক বা বেশ কিছু মানুষ, ঠিক আছে, বা মেজরিটি পার্সেন্ট মানুষ কি হচ্ছে, এফেক্টেড হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে কি দ্বারা, ওয়াটার শর্টেজ দ্বারা, মানে পানি স্বল্পতা, পানি স্বল্পতায় ভুগছে বা এফেক্টেড হচ্ছে কারা, নাম্বার অফ পিপল। তাহলে যদি কোনো প্যারাতে দেখেন যে অনেক মানুষ পানি স্বল্পতায় ভুগছে, এরকম যদি কোনো ইঙ্গিত থাকে, তাহলে আপনি চোখ বন্ধ করে এটার সঙ্গে দিয়ে দিবেন। তাহলে এইখানে যদি আমি 100% এখন ক্লিয়ার হলাম, এমন কোনো, আচ্ছা কারো সমস্যা থাকলে বুঝতে আমাকে বললেন যে এই হেডিংস কোনটা, এই হেডিংসে কি বলেছে স্যার, আমাকে বললেন, আমি বলে দিব। তো আপাতত আমি বলছি যে আপাতত তো আমরা সবকিছুই বুঝতে পেরেছি। এমন কেউ কি আছেন যে এটা বুঝতে পারেননি? যদি থাকেন তাহলে বললেন, ঠিক আছে? তাহলে যদি এটা বুঝতে পারি, তাহলে আমাদের একদম ইজি হয়ে যাবে। আমি কারণ প্রত্যেকটার লক্ষ্য আমি বুঝতে পেরেছি, প্রত্যেকটার মূল বিষয় আমি বুঝতে পেরেছি এখানে, তাহলে আমি ইজিলি এখন প্যাসেজটা সলভ করতে পারবো। কারণ এইখানে অনেকে আমরা টাইম দিই না, আমরা মনে করি যে আমাদের প্যাসেজ বড়, প্যাসেজে বেশি সময় দিতে হবে। প্যাসেজে সবচেয়ে কম সময় দিবেন, না হলে এমন এমন 3টা প্যাসেজ দিছে, এগুলো রিডিংও যদি আপনি দেখে দেখে পড়তে চান, টাইম দেখবেন যে আধা ঘন্টা চলে গেছে। তো ওইরকম বড় বড় প্যাসেজ তারা দিয়েছে, তো সবগুলো পড়া লাগবে না, আমাদের শুধু এই মূল ভাবগুলো খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, আর একটা চ্যালেঞ্জ আছে আপনাদের, যে এই তথ্যগুলো কি আপনাদের মনে থাকবে কিনা। তো এতগুলো তো আপনাদের মনে থাকবে না, 10টা হেডিংস মনে না থাকারই কথা। এই জন্য আপনারা একটু দাগিয়ে নেবেন, শর্ট যত শর্ট করা যায় আপনাদের থেকে। তো সেইগুলো শর্ট করার পরে আপনি বারবার দেখবেন, একবার
একটা প্যাসেজ সলভ করে আবার এদিকে চলে আসবেন। আর একটা যদি আপনি শিওর থাকেন যে কোন প্যাসেজটা আপনি দিয়ে দিচ্ছেন, তাহলে সেটা কেটে দিবেন। সাপোজ একটা অ্যান্সার হয়ে গেছে, এটা আপনি বাদ দিয়ে দেন। না হলে ওইটা বারবার আপনার সামনে আসবে, আপনার সময় নষ্ট হবে। ঠিক আছে? বদার করবে আপনাকে। আচ্ছা, কথা না বললে মাইক্রোফোন অফ করে রাখবেন, ঠিক আছে? এটা শব্দ আসে। এরপরে দেখেন যে আমরা প্যারাগ্রাফ 1 এ যাই। আমি একটা বের করে দিই, আপনারা বাকিগুলো চেষ্টা করবেন। দেখেন এ নাম্বার যদি আমরা দেখি, এইখানে ট্রাভেলিং অ্যারাউন্ড দ্য থাইল্যান্ড, মানে আমাকে কোনো মতো ইঙ্গিত পেতে হবে, আমাকে তো ফুল বুঝতে হবে না, পুরো বিশ্লেষণ করতে হবে না, আমি এক জায়গায় ইঙ্গিত পেলেই আমি অ্যান্সার দিয়ে দিব। তাহলে ট্রাভেলিং অ্যারাউন্ড দ্য থাইল্যান্ড এত সালে উইলিয়াম জেনসেন ওয়াজ ইমপ্রেসড। তাহলে উইলিয়াম জেনসন ইমপ্রেসড হয়েছিল বেসিক রুফটপ সোলার হিটিং সিস্টেম দ্বারা। আচ্ছা, একজন মানুষ কখন ইমপ্রেসড হয়? যখন তার সামনে নতুন কিছু আসে বা নতুন কোনো সম্ভাবনা বা সিস্টেম দেখতে পারে, সে কিন্তু একটু অবাক হয় বা ইমপ্রেসড হয়। আপনি যদি একটা টেকনোলজির কোনো একটা ছোঁয়া দেখেন, যে আইফোন 17-এ এরকম একটা ফিচার যোগ করেছে যেটা আসলে মানুষের খুব উপকারে আসতেছে, তখন আপনি একটু ইমপ্রেসড হবেন, ভালো লাগবে আপনার কাছে। তো সেরকম হয়তো সেও একটা ইমপ্রেসড হয়েছে বেসিক রুফটপ সোলার হিটিং সিস্টেম দ্বারা। ঠিক আছে? আচ্ছা, তারপর এটা 1990 সালের ঘটনা বলতেছে, তার মানে তার সময়কালে বলতেছে। তারপরে দেখেন আর টাইমের কোনো, দেখেন 2 ডিকেডস ল্যাটার। 2 ডিকেডস ল্যাটার মানে কি? 2 দশক পরে, মানে 20 বছর পরে জেনসন ডেভেলপ করেছে বা আবিষ্কার করেছে দ্যাট বেসিক আইডিয়া, যেই আইডিয়াটা সে পেয়েছিল, দেখেছিল সাউথ ইস্ট এশিয়াতে পোর্টেবল ডিভাইস, যেটা কিনা কি করে, ইউজ করে পাওয়ার ফ্রম দ্য সান, মানে সূর্য থেকে ইয়ে নিয়ে, শক্তি নিয়ে কি করছে, পোর্টেবল ডিভাইসটা চলছে কি করার জন্য? পিউরিফাই ওয়াটার, মানে যেটা কিনা পানি বিশুদ্ধ করছে। ওকে, তার মানে এইখানে একটা বিষয়, তার কাছে একটা নতুন আইডিয়া এসেছিল, যে আইডিয়াতে আবার 2 বছর পরে সেটা কিনা ডেভেলপ করেছে বা কাজে লাগিয়েছে। তার মানে বিষয়টা আপনি বুঝতে পারছেন যে উইলিয়াম জেনসন ইমপ্রেসড হয়েছে, একটা ব্যক্তি ইমপ্রেসড হয়েছে। এখন এইখানে আমি যতটুকু পড়লাম, আপনি দেখেন এখানে কি গেটিং ফাইন্যান্সের প্রোডাকশনের কথা বলেছে? না। আনএক্সপেক্টেড বেনিফিট, অপ্রত্যাশিত কোনো সুবিধা? না, অপ্রত্যাশিত কোনো সুবিধার কথা বলেনি। তারপরে দেখেন, যদি আমি নিচের দিকে একটু দেখি, আসলে কোনটা হবে আপনারা একটু দেখেন, যে এক একটা করে বাদ দেন, সবগুলো এক একটা করে বাদ দেন, যে এইটা হবে না, এটা হবে না। আমি যদি বাদ দিতে থাকি, যে ওয়াটার শর্টেজ দ্বারা মানুষ মারা যাচ্ছে, এরকম কিছু বলেছে? না। তাহলে ওয়ার্ম ওয়েলকাম ডিভাইস, ডিভাইসকে স্বাগতম জানিয়েছে? না, এখানে ডিভাইসকে স্বাগতম জানানো হয়নি, বাট এটা একটা জাস্ট আইডিয়া সে দেখতে পেয়েছে, এরকম কিছু বলেছে। এটা হবে না। প্রাইমারি গোল প্রফিট, না, এটা হবে না। ওভারকামিং ডিফিকাল্টিজ, কোনো সমস্যা থেকে বেরিয়ে এসেছে? না। ক্লিনিং ওয়াটার ফ্রম রেঞ্জ অফ সোর্সেস, বিভিন্ন উৎস থেকে ক্লিন করা হচ্ছে পানি? না। এটা কি যা ডিভাইসটাকে ডিফারেন্ট করেছে, আলাদা করেছে? না, এমন কিছু বলেনি যে ডিভাইসটা আলাদা, এরকম কিছু বলেনি। পটেনশিয়াল কোনো কাস্টমারের কথাও বলেনি। তাহলে দেখেন, ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট, নতুন প্রোডাক্টের উপর সে একটা ইমপ্রেসড হয়েছে বা অভিভূত হয়েছে বা ইন্সপিরেশন পেয়েছে সে, কারণ 2 দশক পরেও তার এটা মনে আছে, সে এটা ডেভেলপ করেছে। তার মানে কি, ইনিশিয়াল ইন্সপিরেশন পেয়েছে নতুন প্রোডাক্টের প্রতি। এটা আমরা দিতে পারি। ঠিক আছে? এছাড়া একটার সঙ্গেও আপনি মিলাইতে পারছেন না। তাহলে আমি কি করলাম, আমি এলিমিনেশন পদ্ধতিটা ব্যবহার করলাম, যে বাছাই পদ্ধতি, এক একটা করে বাদ দিলাম। তাহলে এটা হচ্ছে না। আমি প্রথম যে লাইনে পড়েছিলাম যে উইলিয়াম জেনসন ইমপ্রেসড হয়েছে বেসিক রুফটপ সোলার হিটিং সিস্টেম দ্বারা, তার মানে কি? তার মানে ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট। তাহলে এটা যদি হয়ে যায়, আপনি কি করবেন? এটা বাদ দিয়ে দেন। এটা আপনি অলরেডি বুঝে গেছেন। ঠিক আছে? তাহলে আপনি, সরি, এইটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তাহলে এটা কি হবে? এটা আর আমাকে বদার করবে না। আমাকে বাকি থাকলো আই। তাহলে এটা আমি অ্যান্সার কোথায় লিখবো? অ্যান্সার হচ্ছে, আমি একটা করে দিচ্ছি, আপনারা বাকিগুলো একটু করবেন। তাহলে এই যে 3 টা হচ্ছে, এটা কিসের সঙ্গে মিল গেল? এটা হলো 1 এর সঙ্গে বা প্যারাগ্রাফ এর সঙ্গে গেল। তাহলে এটা কত নাম্বার আছে? 14 নম্বরে আছে। আপনি এখানে 3 লিখে দিবেন। এইভাবে আপনাকে অ্যান্সারগুলো ভরতে হবে। আচ্ছা,
এখন দেখেন আমি আর বাকিগুলো একটু দেখে নিই, একটু এক নজর দেখে নেন যে কি আছে, কি আছে। একবার দেখে নিলে কি হবে, আবার মনে থাকবে। এই যে প্রাইমারি গোল, প্রফিট এর কথা, ওয়েলকাম ডিভাইস, ওকে, এফেক্টেড ওয়াটার শর্টেজ, এগুলো দেখেন। তাহলে বি নাম্বারে যেটা বলতেছে, বি নাম্বারে কি বলতেছে দেখেন। বি নাম্বারে দেখেন কি বলতেছে যে the desalinator operates a mobile desalination unit can take water from different place, বিভিন্ন প্লেস থেকে এটা নেয়, যেমন সি, রিভার, বোরহোলস, রেইন, অ্যান্ড পিউরিফাই করে ইট ফর হিউম্যান কনজাম্পশন। তাহলে এই যে লাইনটা আমরা পড়লাম, এটার সঙ্গে কোনটা ম্যাচ করবে বলেন তো? যা পারবেন আমাকে কিন্তু বলবেন। ওয়াটার Cleaning সোর্স water from a range of রেঞ্জ অফ সোর্স sources. আচ্ছা, কেন হবে ক্লিনিং ওয়াটার ফ্রম রেঞ্জ অফ যে সোর্সেস? কি পিউরিফাই ইঙ্গিত ওয়াটার পেলেন? আছে বিভিন্ন যে সোর্স থেকে নিচ্ছে। স্যার হ্যাঁ, বিভিন্ন, যেমন বলা বিভিন্ন হচ্ছে সোর্স যে থেকে হচ্ছে নিচ্ছে। রাইট। তো বিভিন্ন সি, সোর্সগুলো, রিভার্স, হ্যাঁ, বিভিন্ন সোর্সগুলো রেইন। এখানে দেখাচ্ছে, সি, রিভার্স, রিভার বোরহোলস মানে কুয়া, তারপরে হচ্ছে বৃষ্টি, এবং এগুলো পিউরিফাই পিউরিফাই দেখাচ্ছে করছে, মানে ক্লিন করছে, যাতে মানুষ এটা গ্রহণ করতে পারে, খেতে পারে। আর এটা ডিফারেন্ট প্লেস বলেছে, তার মানে বিভিন্ন উৎস থেকে। তার রেঞ্জ অফ সোর্স আমরা পেলাম, আবার ক্লিন বলতে পিউরিফাই, তার মানে এই কথাটাও আমরা পেলাম। তার প্রথম দুই লাইনে কিন্তু আমাদের অ্যান্সার আছে। তাহলে দেখেন, এটা যদি পাই তাহলে আমি কি করব, আমার এইখানে অ্যান্সারটা অবশ্যই, এটা আমি 100% শিওর যে এটা অ্যান্সার হচ্ছে। তাহলে এটা আমি বাদ দিয়ে দিলাম, এটা আমাকে আর বদল করবে না, ঠিক আছে। এরপরে আমরা দেখব হচ্ছে সি নাম্বারটা দেখব। সি নাম্বারটা দেখেন, the desalinator can produce water 15 liter drinking water per day, okay, cooking for drinking it main। আচ্ছা, এর মেইন সেলিং পয়েন্টটা কি, এটা কেন এত বিক্রি হচ্ছে? দ্যাট আনলাইক, মানে এটা অনন্য, আলাদা, স্ট্যান্ডার্ড ডিসিশন টেকনিকটা আলাদা, অন্যদের মতো না। এর দরকার পড়ে না জেনারেটেড পাওয়ার সাপ্লাই, এর কোনো পাওয়ার সাপ্লাই দরকার পড়ে না, জাস্ট সানলাইট হলেই চলে, সূর্যের নিচে রাখলে এটা চলে। তার মানে এর মেইন সেলিং পয়েন্ট বা এটা অনন্য কেন, এরকম অন্য কিন্তু ডিভাইস একটা থেকে আলাদা পাইপ কাজ। পেয়েছিলাম, রাইট? আচ্ছা, তাহলে different from alternative. What একটা makes the device different from alternatives? দেখেন, অল্টারনেটিভ। তাহলে এই যে বিষয়টা আমরা কিভাবে ম্যাচ করলাম, যে ডিভাইসটা আলাদা করছে, ডিফারেন্ট করছে, অনন্য করছে। তার মানে আপনি দেখেন যে এই যে আনলাইক মানে ডিফারেন্ট, আলাদা, ঠিক আছে। কেন? এর মেইন সেলিং পয়েন্ট হচ্ছে এর কোনো কিছুই দরকার পড়ে না, এর পাওয়ার সাপ্লাই দরকার পড়ে না, এটার জন্য এটা অনেক বিক্রি হচ্ছে। তার মানে এটা এজন্যই আলাদা, যে এর কোনো সানলাইটই দরকার পড়ে না। তার মানে কি আলাদা সেটাও আমরা এখানে অ্যান্সার পেয়ে গেলাম। আর ওইখানে বলছে যা বিষয়টাকে ভিন্ন করেছে, হ্যাঁ ভিন্ন করেছে, সেটা হলো ওই জেনারেটেড পাওয়ার সাপ্লাই দরকার পড়ে না, ঠিক আছে। এটাই হলো তার কাছ থেকে আলাদা, একটু ইউনিক। তার মানে সি নাম্বারের মূল তথ্যটা হলো এই হেডিংসের সঙ্গে যাবে। আমি প্রত্যেকটার অ্যান্সার লিখছি না, আপনাদের জাস্ট বলে দিচ্ছি, এগুলো মনে রাখবেন যে এটা আচ্ছা, তারপর লিখে রাখি যাতে ভুল না হয়। সি নাম্বারে আমরা দিচ্ছি হলো ভি, সি এর সাথে আর 5 হচ্ছে আর বি এর সাথে 6। 6, রাইট। আচ্ছা, যাতে মনে থাকে আমাদের। ওকে, এরপরে দেখেন আমাদের কি কি বাকি আছে। গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন, আনএক্সপেক্টেড বেনিফিট, দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার, তারপরে হচ্ছে ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিজ, তারপর প্রফিট নট দ্য প্রাইমারি গোল, ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস, তারপর দ্য নাম্বার অফ পিপল এফেক্টেড বাই ওয়াটার শর্টেজেস। বারবার আমাদের এগুলো একটু খেয়াল করতে হবে, এগুলো চোখ দিয়ে পড়বেন, আমি যেভাবে পড়লাম এভাবে পড়বেন না, চোখ দিয়ে পড়বেন যে আমার কি কি বাকি আছে, কারণ সময় কম, সময় হলো 2 মিনিট পার অ্যান্সার, আপনি সলভ করার জন্য 2 মিনিটের মতো পাবেন, 1 মিনিট 50 সেকেন্ড এরকম। আচ্ছা, তো কোনোটা একটু বের করতে একটু লেট হবে, কোনোটা একটু দ্রুত বেরিয়ে যাবে, তো ওভারঅল গড়ে যেন আপনার ওই টাইমটা ঠিক থাকে। সাপোজ এটা আমার একটু দ্রুত বেরিয়ে গেল, ঠিক আছে, এটা আমি প্রথমে এটা পেয়ে গেলাম, তাহলে এটা আমার সময় একটু সেভ হলো না, অন্যটা একটু বেশি লাগতে পারে, যেগুলো একটু হার্ড সেগুলো আবার একটু দেখতে হতে পারে, ঠিক আছে। তাহলে সি নাম্বারটা আমরা এইখানে পেলাম। এরপরে দেখেন ডি নাম্বারটা দেখেন, যে a recent analysis found that at least 2/3 of the world's population lives with severe water scarcity at least a month every year। আচ্ছা, কি বুঝতে পারছেন প্রথম লাইনটা পড়ে? অনেক মানুষ ওয়াটার Water shortage. কত মানুষ? 2/3, More than 2/3 মানে কি 2/3,
ওয়ার্ল্ড বিশ্বের মানুষ কিসে ভুগছে? ওয়াটার Water পানি স্বল্পতায়। shortage. আপনার কি আর বুঝতে বাকি আছে বলেন? না, লাস্টেরটা এটা হবে। অবশ্যই কি হবে? 10 নম্বর হবে 10 Last. নম্বর। Lot of people affected by হ্যাঁ, water. ওয়াটার শর্টেজের এখন কথা বলেন। আমরা পেয়েছি, ইঙ্গিত পেয়েছি। Ten. আর দেখেন এইগুলো ইজি কেন হবে? যদি আপনি এইগুলো ভালো করে দেখেন তাহলে আপনার কাছে মানে চোখে পড়ে যাবে। কারণ এইগুলো আপনার ভালো করে বোঝা আছে। বারবার দেখতেছেন, ঠিক আছে? মাথায় থাকবে। আচ্ছা, আর এইগুলো যদি আপনার কাছে অবস্কিউর হয়, এই হেডিংস গুলো অবস্কিউর হলে ওইটা একটু হার্ড হয়ে যাবে। আচ্ছা, তাহলে ওয়াটার স্ক্যারসিটি মানে হচ্ছে স্বল্পতা। অ্যাট লিস্ট এ মান্থ, প্রতি মাসে অন্তত একবার, এভরি ইয়ার, প্রতি বছরের প্রতি মাসে অন্তত কি হচ্ছে? পানি স্বল্পতায় ভুগছে 2/3 মানুষ। তাহলে আর আমার পড়ার দরকার নেই। এগুলো জাস্ট ব্যাখ্যা করবে। এই ব্যাখ্যাগুলো পড়তে গেলে আমার সময় নষ্ট হবে। আর অ্যান্সার ওইভাবে এর চেয়ে সবচেয়ে ভালো হয় ওইগুলো মাথায় থাকলে এগুলো দেখেই আপনি অ্যান্সার ফোকাস রাখতে পারবেন। আর যদি আরেকটু যদি মাথায় কিছু না আসে, ক্লিয়ার না হয়, আরেকটু পড়তে পারেন। মানে বেশি শিওর হওয়ার জন্য। আচ্ছা, এরপরে দেখেন ই নাম্বারে যেটা বলেছে, দেখেন কি বলেছে? দ্য ডিভাইস is aimed at a wide variety of users from homeowners থেকে শুরু করে developing world who do not have the constant supply of water, people living in rural parts of the US. The first commercial version of the desalinator expected operation. আচ্ছা, the market, self-sufficient device developing, okay. Those who cannot afford the money for the device, microfinance, middle income homes. আচ্ছা, এখানে কারা আসলে এটা ফার্স্টেরটা হবে। এটা কি হবে বলেন? ফার্স্ট গেটিং ফাইনাল 4 এটা হবে নম্বরটা কি হয়? চার নম্বরটা The হতে পারে। range of And potential Right. the range customers. of potential Customers. The range of potential customers for Right. the device. দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমার্স ফর দ্য ডিভাইস কেন হচ্ছে? দেখেন, কাস্টমার কি? যারা ক্রেতা। ডিভাইসের এখানে প্রথমেই বলেছে ইউজার্স। দেখেন, ভ্যারাইটি অফ ইউজার্স মানে কি? ভ্যারাইটি মানে বিভিন্ন ধরনের ইউজারকে তারা টার্গেট করছে, ওকে? ডিভাইসের লক্ষ্য হচ্ছে বিভিন্ন ধরনের ইউজারকে তারা টার্গেট করছে, যারা মিডল ইনকাম করছে, যারা আসলে অ্যাফোর্ড করতে পারছে না তাদেরকেও তারা টার্গেট করছে। তো বিভিন্ন হোম ওনার্সদেরকে আর কি টার্গেট করছে। তার মানে কাস্টমার কারা হতে পারে, তাদের সম্ভাব্য কাস্টমার কারা হতে পারে, এটাই কিন্তু তারা বোঝাতে চাচ্ছে। তাদের রেঞ্জ অফ মানে কি? বিশাল বা ব্যাপকতা বা বিভিন্ন সেক্টর কে তারা টার্গেট করছে। পটেনশিয়াল কাস্টমার কারা আর ইউজার কারা, একই কথা। কাস্টমার আর ইউজার একই কথা, ওকে? তাহলে এইটা আমি অ্যান্সার হিসেবে নিতে পারি, আইভি। আচ্ছা, আমি ডি নাম্বারটা দিইনি। ডি নাম্বারটা কি যেন ছিল? এক্স, তাই না? 10. হ্যাঁ। আচ্ছা, আর এটা কি দিলাম? এটা হচ্ছে আমাদের ওই যে আইভি 4. 4। তাহলে দেখেন যে এইগুলো আমরা এইভাবে দিতে থাকবো। আর বাকি কি আছে? গেটিং ফাইন্যান্স ফর প্রোডাকশন, আনএক্সপেক্টেড বেনিফিট, ওভার কামিং প্রোডাকশন ডিফিকাল্টিজ, প্রফিট নট দ্য প্রাইমারি গোল, এ ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস। আচ্ছা, এটাও কিন্তু প্রথম লাইন পড়ে দেওয়া যেত, তারপরে আমরা একটু বেশি পড়লাম যাতে বিস্তারিত বোঝা যায়। এরপরে দেখেন যে নাম্বার এফ হচ্ছে প্রাইস উইল ভ্যারি। প্রাইসটা কি করবে? ভ্যারি করবে অ্যাকর্ডিং হোয়ার ইট ইজ বট, কোথা থেকে এটা কেনা হচ্ছে। ইন ডেভেলপিং ওয়ার্ল্ড দ্য প্রাইস উইল ডিপেন্ড অন হোয়াট ডিল অর্গানাইজেশন ক্যান নেগোশিয়েট। তাহলে ডেভেলপিং ওয়ার্ল্ড তো বুঝেন যে যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এগুলো কি ডেভেলপিং কান্ট্রি। তো এইসবে Profit is তারা not কি more. করছে? তারা নেগোশিয়েট করে একটা প্রাইস ঠিক করবে। উৎপাদন সমস্যার সমাধান করছে। আর হচ্ছে ডেভেলপড কান্ট্রিতে তারা ফিক্সড একটা প্রাইস রেখেছে, সেটা হলো $1000 অথবা এত ইউরো ইউনিট। আচ্ছা, এটা ফার্স্টেরটা হবে। ফার্স্টে কি বলেছে বলেন তো? ফার্স্টে কেন Yes. হবে? Financial for না, Getting এটা to the সম্ভবত financial production. প্রফিট নট দ্য প্রাইমারি গোল। getting the আচ্ছা। finance for production. আচ্ছা, এটা নিয়ে অনেকে ভুল করবেন। দেখেন যে গেটিং মানে কি? পাওয়া, ফিনান্স, and অর্থ পাওয়া, profit not the প্রোডাকশনের জন্য primary পাওয়া। goal, এটা হবে না? হ্যাঁ, ওইটা হবে, ওইটা হবে। আমি আসছি কেন হবে। দেখেন, এটা অনেকে ভুল করবেন যে এই যে ফাইন্যান্স দেখছেন তো, প্রাইস দেখে ওইগুলো মনে হতে পারে, বাট হুবহু শব্দ দেখে আগেই ইয়ে হবেন না। আগে দেখবেন যে মূল বিষয়টা কি বলেছে। হেডিংসে বলেছে যে প্রোডাকশনের জন্য অর্থ পাওয়া। তো অর্থ এখানে পেয়েছে। দেখেন তো আপনি যে দিলেন যে এখানে অর্থ প্রাপ্তির কোনো কথা আছে যে প্রোডাকশনের জন্য তারা অর্থ চাচ্ছে বা পেয়েছে?
এরকম কোনো কথা তো বলেনি। এটা তারা প্রাইসটা ঠিক করতেছে কোন কান্ট্রিতে কত হবে। ঠিক আছে? প্রাইসটা ঠিক করতেছে। এটা নট যে তারা প্রোডাকশনের জন্য অনেক টাকা পেয়েছে। এরকম কোনো তথ্য এখানে পাইনি আমরা। তার মানে I নাম্বারটা হবে না। ১ নাম্বারটা এখানে হবে না। এইখানে অ্যান্সারটা হবে হলো উৎপাদন সমস্যার প্রফিট সমাধান। নট ইজ এ প্রাইমারি গোল। হ্যাঁ, প্রফিট নট দ্য ওভারপাবলিশ। প্রাইমারি গোল। প্রফিট নট দ্য প্রাইমারি গোল এটা কেন হবে? কেউ একটু বোঝাতে পারবেন? এটা প্রফিট আসলে বিভিন্ন ডেভেলপমেন্ট কান্ট্রির জন্য বিভিন্ন ধরনের অ্যামাউন্ট সেট করতেছে, হ্যাঁ, তো এক ধরনের প্রফিট ওরা চাচ্ছে না, তো ভ্যারাইটি সোশিয়াল অফ প্রফিট সোশিয়াল মিশন ডেভেলপমেন্ট পাওয়ার রাইট। কান্ট্রি তাহলে দেখেন যে যদি তারা প্রফিটই করতে চাইতো তারা এই ডেভেলপিং ওয়ার্ল্ড গুলো দেখতো না। ওরা একদম $১,০০০ ফিক্সড রাখতো। ঠিক আছে? তারা চাইতো যে তারা যেভাবে হোক লাভ করবে, তারা তোয়াক্কা করে না। তারা কোনো আম ইসে যাবে না, মীমাংসায় যাবে না, নেগোশিয়েট করবে না। ঠিক আছে? নেগোশিয়েট করা মানে কি? একটু কমে দিবে তারা, অন্যান্য কান্ট্রিতে একটু কমে দিবে। তার মানে কমে দিলে তাদের প্রফিটও কম হবে। এজন্যই তারা বলতেছে প্রফিট নট দ্য প্রাইমারি গোল। তো তারা যেহেতু এটাতে রাজি, তার মানে তারা প্রফিটটা তো চাচ্ছে না। তারা চাচ্ছে যে এটা দুনিয়া বিশ্বব্যাপী ছড়িয়ে যাক। আর যদি তারা প্রফিটেই বসে থাকতো তাহলে তারা কোনো নেগোশিয়েটই করতো না ডেভেলপিং কান্ট্রির সঙ্গে। ঠিক আছে? বা বসতো না। তারা ফিক্সড প্রাইসে তারা এখানে মার্কেটে ছাড়তো। তার মানে এই এতটুকু ক্যালকুলেশন আপনাকে করতে হবে যে প্রফিট নট দ্য প্রাইমারি গোল কেন হচ্ছে। এটা একটু ইনার মিনিংটা আপনাকে বুঝতে হবে, তারপরে কিন্তু অ্যান্সারটা আপনি দিবেন। ওকে, তাহলে এই এফ নাম্বারটা আমরা শিওর যে 3 হবে। সরি 8 হবে। এরপর দেখেন জি নাম্বারটা দেখেন, এটা আপনারাই পারবেন। যে দ্য কোম্পানি ইটসেলফ বেসড ইম্পেরিয়াল কলেজ লন্ডন, ওকে, ইটস চিফ এক্সিকিউটিভ ইউএই, ইট রেইজড মানে কি? এত ফান্ডিং গেটিং ফান্ডিং প্রথমটা হতে ফান্ডিং পারে। ফান্ডিং রেইজ করেছে এত ইউরো। উইদিন 2 ইয়ার্সে তারা বলতেছে যে তাদের উদ্দেশ্য সেল করবে 1,000 ইউনিট প্রতি মাসে। তার মানে এত ফান্ডিং কেন ফাইন্যান্স কেন ফর উঠালো বলেন তো? প্রোডাকশন। রাইট। তাহলে এই যে এত ফান্ডিং ওঠালো, তার মানে তারা 1,000 ইউনিট সেল করার জন্য এত ফান্ডিং ওঠালো। ঠিক আছে? যে তারা প্রোডাকশনটা বাড়াবে। ঠিক আছে? 1000 ইউনিট প্রতি মাসে তারা সেল করতে চাচ্ছে। এজন্য তারা এই ফান্ডিংটা উঠিয়েছে। উঠিয়েছে বলতে যে কোম্পানি পেয়েছে এত টাকা। কোম্পানি কেন পেয়েছে? এইগুলো প্রোডাকশনগুলো বাড়ানোর জন্য। এই উদ্দেশ্য হলো তাদের 1,000 ইউনিট সেল করা। এবং মেইনলি হিউম্যানিটেরিয়ান ফিল্ডগুলো দে এক্সপেক্ট করতেছে সোল্ড এরিয়াজ সাচ অ্যান্ড অস্ট্রেলিয়া, নর্দার্ন চিলি, পেরু, টেক্সাস এবং ক্যালিফোর্নিয়াতে তারা দিয়ে দিবে। তার মানে অবশ্যই প্রোডাকশনের জন্য গেটিং দ্য ফাইন্যান্স। তো গেটিং ফাইন্যান্স ফর দ্য প্রোডাকশন এটার সঙ্গেই সবচেয়ে মিলতেছে। তার মানে আপনি এটা চোখ বন্ধ করে দিতে পারেন যে এটাই হলো অ্যান্সার। ঠিক আছে? তারপরে মূল কথা আপনারা কি বুঝতে পেরেছেন? বিষয়টা কি বোঝাচ্ছে তারা? তারা দেখেন প্রথমত আমরা যে বিষয়টা একটু ফোকাস করব সেটা হচ্ছে আমাকে হেডিংসগুলো বুঝতে হবে। প্রত্যেকটা হেডিংস আলাদা হবে। ঠিক আছে? তাহলে প্রফিট আর এই ফাইন্যান্স একটু কাছাকাছি যায়, তারপরেও এর ভেতরে ভিন্নতা আছে। কোথায় ভিন্নতা আছে সেখানে একটু মানে তারা সিনোনিম এর চেয়ে, এটা তো জাস্ট এরকম। অনেক লিস্ট অফ হেডিংস আছে যে এর চেয়ে একটু সিনোনিম মিলে যেতে পারে। তারপরেও দেখবেন যে ওর ভেতরে কিছু না কিছু আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। যার কারণে ওই প্রত্যেকটা কিন্তু আলাদা হবে, আপনার হেডিংসগুলো আলাদা হবে। তো এইটা যদি আমরা আলাদা করতে পারি তাহলেই আমরা বুঝতে পারবো যে মূল কথা কি চাচ্ছে, কি বুঝতে চাচ্ছে। এইটা আমি আপনাদেরকে ট্রু ফলস বলেন, লিস্ট অফ হেডিংস বলেন, গ্যাপ ফিল বলেন, সব হলো প্রশ্নে, স্টেটমেন্টে সব খেলা। ঠিক আছে? প্রশ্নে আপনি যদি প্রশ্নটাই না বুঝতে পারেন, উদ্দেশ্য না বুঝতে পারেন, তাহলে আপনি ওই পুরো প্যাসেজ পড়ে আপনি শুধু সময় নষ্ট করবেন, মিলবেও না। আর এইটা যদি আপনি বেশি টাইম দিতে পারেন বা ভালো করে বুঝতে পারেন, যদি আপনার টাইম দেওয়া লাগে আপনি এখানে দেন। আপনি প্যাসেজে কেন টাইম দিবেন? প্যাসেজে দিবেন যে আপনার এই তথ্যগুলো আপনি খুঁজে পাচ্ছেন কিনা। সেটা ট্রু ফলস হোক, গ্যাপ ফিল হোক, সব হচ্ছে আমি এই জিনিসটাই বোঝাতে চাই যে হেডিংসে যদি আমরা ভালো করে, তাহলে আমরা 60% ক্লিয়ার। হেডিংসটা বুঝতে পারলে আমরা 60% ক্লিয়ার। তাহলে বেশি সময়ও লাগবে না আপনার বের করার জন্য। তো প্যাসেজ 2 কিন্তু একটু হার্ড হয়। আমি যদি আপনাদের প্রথমেই নিজের ছেড়ে দিতাম, আপনারা একটা ভুল করলে কিন্তু এখানে 2-3টা ভুল হয়ে যায়। বুঝতে পেরেছেন? একটা ভুল করলে 2টা ভুল হয়ে যাবে। কারণ আপনি একটা সঠিকটা ভুলটা দিয়েছেন, তার ভুল জায়গায় সঠিকটা দিয়েছেন। তাহলে তো ভুল হবেই। তার মানে একটা ভুল হলে 2-3টা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমি যদি আপনাদেরকে প্রথমে এই প্যাসেজটা দিয়ে বলতাম যে আপনারা করেন, আপনারা প্রায় হয়তো 2-3টা কারেক্ট করতে পারতেন।
বাকিগুলো ভুল যেত। আর এখন যখন আপনি পড়ে, পড়ে বুঝে করবেন হয়তো ১ টা ভুল হবে, ২ টা ভুল হবে। ঠিক আছে? তারপরেও আমি চাই না যে এখানে আপনারা ভুল করেন। এজন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে করতে হবে। এখন আমি তো আর সমস্ত বই আপনাদেরকে দেখাতে পারব না। আমি যেই নিয়মগুলো দেখাচ্ছি, এই নিয়মে আপনারা বইয়ের বাকিগুলো সিরিয়ালভাবে শেষ করতে থাকবেন। ঠিক আছে? এখন আমি যা পড়া দিব সেগুলোই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। এখানে এক্সট্রা কোনো কিছু না, আপনি শুধু ওইগুলো দেখবেন। আর দিনের পড়া যদি দিনে করে ফেলেন, মানে আমি যেই দিনের যেই পড়া দিচ্ছি সেদিন যদি করে ফেলেন তাহলে আর আপনাকে দেখবেন যে পড়াগুলো জমতেছে না। আর যদি একদিন মিস করে দেন দেখবেন যে অনেক পিছিয়ে গেছেন। ঠিক আছে? এজন্য চেষ্টা করবেন যে যত সম্ভব আমি হোমওয়ার্কটা করে ফেলি, যত যাই হোক। কারণ আল্টিমেটলি আপনারা বাসায় নিজেরাও প্রিপারেশন নিতে পারতেন। কিন্তু এখানে আসার মানে হচ্ছে একটা গাইডলাইন পাওয়া, রেগুলারিটি, একটা চাপ, প্রেশার তৈরি করা। এখন আপনারা তো ছোট না, সবাই তো বড়। তো নিজেদের ভালো-মন্দ আমরা সবাই কিন্তু নিজেরাই বুঝতে পারি। ঠিক আছে? এজন্য নিজেদের কাজ নিজেদেরই করতে হবে। আপনাকে কেউ এখন ওই বলবে না যে আপনি পড়তে বসেন, ইয়ে করবেন। আমিই একমাত্র বলব যে আপনারা পড়তে বসেন, হোমওয়ার্ক করেন। আর কেউ আপনাকে বলবে না। আর নিজেকে বলাতে হবে। ঠিক আছে? তাহলেই দেখবেন যে রেগুলার ছোট, ছোট কাজ করার মাধ্যমে আমরা আ অনেক কিছু অ্যাচিভ করতে পারবো। আজকের যে অবস্থান দেখতেছেন, আগামীতে দেখবেন যে অনেক ভালো অবস্থানে পৌঁছে গেছেন। তো এই মোটিভেশনটা নিয়ে আপনারা কি করবেন? কাজ করার চেষ্টা করবেন। ঠিক আছে? রেগুলার কাজ করার চেষ্টা করবেন, হোমওয়ার্ক জমা দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে অটোমেটিক্যালি আপনার প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। ওকে? তো থ্যাংক ইউ সো মাচ। আগামীকাল ক্লাস হবে না, আগামীকাল বন্ধ থাকবে। রবি, সোম, বুধ, বৃহস্পতি হলো ক্লাস আমাদের। তো পরশুদিন আপনারা জয়েন করবেন। ঠিক আছে? আর এই কয়দিনে, এই কালকে বন্ধ আছে তো এই কদিনে যা পড়লাম এই ২ দিনে এগুলো একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। মানে আগেরগুলো হলো রিভিশন দিবেন আর আজকেরগুলো পড়বেন। আগে হলো পড়বেন তারপরে রিভিশনের কাজ। ওকে? সো থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাকে রেগুলার হোমওয়ার্কগুলো জমা দেওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ।